আমি নন্দিনী লাহিড়ী, আমি সাইকোলজি মেন্টর এক সহজ পাঠ। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে আমাদের সেলফ কনসেপ্ট তৈরি হয় এবং তার প্রভাব আমাদের জীবনে কিভাবে পড়ে এবং সেখান থেকে আমরা আমাদের কিভাবে সাকসেসের পথে কেউ যেতে পারি এবং কেউ কেন যেতে পারি না। সেলফ কনসেপ্ট আমাদের প্রত্যেকেরই নিজস্ব কিছু কিছু ধারণা রয়েছে আমাদের নিজস্ব সম্পর্কে। আমরা কে কেমন আমরা প্রত্যেকে জানি এবং তার উপর বেস করেই আমাদের পারিবারিক, সাংসারিক এবং কর্মজীবন চালিত হয়। এবং এই ধারণার উপর কেন্দ্র করেই কিন্তু আমরা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপগুলো নিয়ে থাকি। এই ধারণাই আমাদের শেখায় আমি কে, হু অ্যাম আই, আমার সেলফ আইডেন্টিটি এই ধারণার উপর দাঁড়িয়েই তৈরি হয়। কিন্তু এখন কথা হলো এই যে সেলফ আইডেন্টিটি আমরা তৈরি করে নিয়ে চলি, সেটা সর্বক্ষেত্রে কি 100% সঠিক? না, সেই সেলফ আইডেন্টিটি আমরা তৈরি করি আমরা যে পরিবেশে বড় হচ্ছি, আমাদের বাবা মা কিভাবে আমাদেরকে অ্যাড্রেস করছে, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কিভাবে আমাকে দেখছে তার উপর দাঁড়িয়ে। বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গাগুলোর ওপর দাঁড়িয়েই আমরা আমাদের আইডেন্টিটি তৈরি করি এবং অনেক সময় দেখা যায় এক্ষেত্রে ভুলও হয়ে যায়। আমরা আমাদের নিজেদের ট্যালেন্টস, স্ট্রেংথস এবং যে যে স্কিলসগুলো রয়েছে সেগুলোকে খুব অবজ্ঞা করি, সেগুলোকে অতটা গুরুত্ব দিই না, কারণ আমরা মনে করি যে না, আমার আইডেন্টিটির সাথে হয়তো এগুলো ম্যাচ করছে না, আর যদি ম্যাচও করে আমরা মনে করি আমাদের দ্বারা সম্ভব নয়। এই ভেবে আমরা পিছিয়ে আসি, আর এখান থেকেই নানান রকম শারীরিক, মানসিক ব্যাধি এবং সমস্যার সৃষ্টি হয়। ধরা যাক একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যে ফিনান্সিয়ালি এখনো স্টেবল হতে পারছে না, আর্থিক সচ্ছলতার জায়গায় আসতে পারছে না, এবং তার পিছনে যে কারণগুলো রয়েছে সেখানে একাধিক কনফিউশন, ডাউটস, হেজিটেশন দেখা যাচ্ছে। এবার এই রকম হেজিটেশন, ডাউটস, ফিয়ার একজন টিনেজ বাচ্চার মধ্যেও দেখা যায়, এই 13-14 বছর বয়স থেকে 20-21, 19-20-21 এই টাইম পিরিয়ডের মধ্যে। তাদের মধ্যেও সন্দেহ থাকে তারা জীবনে কি করবে, কিভাবে এগোবে, কি কি আদতে হওয়া উচিত, জীবনটা কিরকম ভাবে গোছানো উচিত, এই বিষয়ে নানান তাদের সন্দেহ থাকে। কিন্তু তা সত্ত্বেও একটা রঙিন দুনিয়া সেখানে থাকে, একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড, যেখানে তারা মনে করে যে এই বুঝি অ্যাডাল্টহুডে যেই আমরা পা দেবো আমাদের জীবনটা সুন্দরভাবে গুছিয়ে উঠবে। আবার অ্যাডাল্টহুডে যাওয়ার পর তারা মনে করতে থাকে যে এই পরের ধাপটা আমরা যেই পার হয়ে যাব অমনি আমার জীবনটা আরেকটু সুন্দর হয়ে যাবে। এইভাবে তারা এগোতে শুরু করে, তারা বৃহত্তর সমাজের মধ্যে এসে পড়ে, কিন্তু নিজের যে সেলফ আইডেন্টিটি, যে সেলফ কনসেপ্টটা তারা বহন করে নিয়ে চলছে, দেখা যায় সেখানে যে হেজিটেশন, যে সেলফ ডাউট, যে ফিয়ারগুলো তাদের ছোটবেলায় 13, 14, 15 থেকে শুরু হয়েছিল সেগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে, এবং যার কারণে তারা জীবনে গ্রোথ আনতে পারছে না এবং জীবনে নানাবিধ বাধা সৃষ্টি হচ্ছে। আমেরিকান জার্মান সাইকোলজিস্ট এরিক এরিকসন এই ফেজ 13-14 থেকে 19 ইয়ার্স এই টাইম পিরিয়ডকে বলেছে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশনের ফেজ। আইডেন্টিটি অর রোল কনফিউশন আমাদের 13-14 বছর বয়সে স্বাভাবিকভাবেই নানান রকমের ধারণা আমাদের জীবন কেন্দ্র করে তৈরি হয়। সেখানে ভয় থাকে, কি হবে জানি না, এগুলো স্বাভাবিক। এবার এই ফেজ থেকে যারা এবার অ্যাডাল্টহুডের দিকে এগোচ্ছে, তারা যদি আইডেন্টিটিকে স্ট্রং করে নিয়ে এগোয়, তাদের জীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমেই হোক না কেন, তারা কিন্তু জীবনে দাঁড়িয়ে যাবে, তারা জীবনে থেমে থাকবে না। নানান রকম চ্যালেঞ্জেস আসবে, তা সত্ত্বেও কিন্তু তাদের আইডেন্টিটি এতটাই স্ট্রং যে তারা ওভারকাম করে যাবে। অপরদিকে আরেক পক্ষ, যাদের রুল কনফিউশনের জায়গাটা যদি স্ট্রং হয়ে যায়, দেখা যাচ্ছে যে তারা যখন অ্যাডাল্টহুডে পৌঁছচ্ছে সেখান থেকেও আরো মিড এজের দিকেও তারা এগিয়ে যাচ্ছে, সেখানে গিয়েও তাদের কনফিউশনের জায়গা কিছুতেই সেটা রিজলভ হচ্ছে না। সেই যে ছোটবেলায় সেই জায়গাতে আটকে ছিল সেখানেই তারা দাঁড়িয়ে আছে, সেখান থেকে বেরোনোর যেন কোনো পথ খুঁজে পাচ্ছে না। এক্ষেত্রে অনেকেই তর্ক করবে, স্পেশালি যারা সাকসেসফুল মানুষ, তারা বলবে তাদের জীবনে কি হেজিটেশন, ফিয়ার, ডাউট এগুলো ছিল না? তা সত্ত্বেও কি তারা জীবনে সাকসেস পায়নি? হ্যাঁ, পেয়েছে। হেজিটেশন, ফিয়ার, ডাউটস আমাদের একটা ন্যাচারাল ইনস্টিংক্ট, যে কোনো কাজের সময় আমাদের আসবে। কিন্তু যারা সাকসেসফুলি এই হেজিটেশন, ফিয়ার, ডাউটসকে ওভারকাম করতে পারছে, তাদের মধ্যে সেলফ ট্রাস্ট, সেলফ অটোনমি এবং যে কোনো কাজকে ইনিশিয়েট করার প্রবণতা, ক্ষমতা অনেক বেশি, যার জন্য যে কোনো নেগেটিভ হার্ডেলস, নেগেটিভ ইমোশনস তাদের জীবনের সামনে এসে দাঁড়িয়ে গেলেও তারা হোপ, উইল পাওয়ার এবং পারপাস অফ লাইফ দ্বারা সেই জায়গাটাকে রিজলভ করার পর্যায়ে তারা পৌঁছতে পারে। অপরপক্ষে যাদের মধ্যে রোল কনফিউশন ডেভেলপ করে গেছে, প্রচন্ড রকমের হেজিটেশন এবং ফিয়ার, ডাউটস নিয়ে তারা জীবনকে অতিবাহিত করছে, তারা এই সময় কি করছে? দেখা যাচ্ছে তারা এই সময় তাদের হরোস্কোপ নিয়ে
এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি, আরেকজন থেকে আরেকজনের কাছে ছুটে বেড়াচ্ছে যে তাদের জীবনে কি আছে, ভবিষ্যতে কি লেখা আছে, কেন কোথায় আটকে যাচ্ছে। হয়তো সেখান থেকে অনেক পাথর, অনেক কিছু জ্ঞান পাচ্ছে। পাথর কাজও করবে আমাদের জীবনে, কারণ সেও তো পঞ্চরত্নেই তৈরি, আমাদের শরীরও পঞ্চরত্নেই তৈরি, তো কাজ করবে। কিন্তু লং টার্ম এফেক্ট দেবে না, কারণ লং টার্ম এফেক্ট দাঁড়িয়ে রয়েছে আমার মেন্টাল অ্যান্ড ইমোশনাল স্ট্রেংথস এর উপর। সেই জায়গাটা যদি উইক হয়ে থাকে, তাহলে কিভাবে পাথরও লং টার্ম এফেক্ট দিতে পারে। এবং যখন সেই এফেক্ট দেওয়া বন্ধ হয়ে যায়, সেই ব্যক্তিরা আবার ঘুরে ফিরে এসে একটা গিল্ট লুপের মধ্যে আটকে যাচ্ছে, আবার সেই কনফিউশনের লুপের মধ্যে আটকে যাচ্ছে যে আমার জীবনে এরকম কিছু একটা হয়ে গেল। সেখান থেকে তারা বেরোনোর পথ খোঁজবার জায়গায় যেতে পারছে না, কারণ তারা মেনে নিয়েছে যে এটা আমার ভাগ্যেরই এই চক্র, আমি আর কি খুঁজবো। এক্ষেত্রে যদি সাইকোলজির দিক থেকে, অ্যাঙ্গেল থেকে আমরা দেখি যে সেই মানুষগুলোর মধ্যে কনফিউশন এতটা স্ট্রং কেন হয়ে গেল, তার ফিয়ার লেভেল এতটা স্ট্রং কেন হয়ে গেল যে তার স্বাভাবিক জীবনকে একেবারে রুদ্ধ করে দিচ্ছে। আরেকজনের ক্ষেত্রে তো হচ্ছে না। এখানে কি কোনো জাদুটোনা বা ম্যাজিক করে দেওয়া হচ্ছে যার জন্য এক পক্ষের মধ্যে সেলফ অটোনমি, সেলফ ট্রাস্ট, ইনিশিয়েট নিয়ে কাজ করার এই ভূমিকাগুলো দেখা যাচ্ছে, আরেক পক্ষের মানুষের মধ্যে এই জায়গাগুলো তৈরি হচ্ছে না? এবার আমি একটি উদাহরণের মাধ্যমে এই জায়গাটিকে এক্সপ্লেন করব। এক্ষেত্রে আমাদের রোল কনফিউশন এবং আইডেন্টিটি থেকে আরেকটু পিছিয়ে এসে কিছু স্টেজকে দেখব, সেই স্টেজগুলো একটা বাচ্চা কিভাবে অতিক্রম করেছে, যার জন্য আজকে সে প্রাপ্তবয়স্কতে এসেও এই জায়গায় দাঁড়িয়ে গেছে। ধরা যাক এটি 5 থেকে 6 বছরের শিশু। এই 5 থেকে 6 বছরের শিশুটি ডিলেড প্রসেস হয়। যে কোনো কিছু শেখা মানেই শেখা, তার পিছনে অনেকটা সময় দেওয়া, তার পেছনে অনেকটা খাটুনি দেওয়া, তা সত্ত্বেও তাকে শেখানো আর যায় না। যদি বা শিখলো, দেখা যায় সে খুব ইজিলি ভুলে যাচ্ছে, কারণ সেই কাজটার প্রতি ইন্টারেস্ট নেই। শেখার মধ্যে মেনলি আমি পড়াশোনার কথাটাই বলছি। দেখা যাচ্ছে যে পুতুল খেলা, অন্য কিছু নাচ গান এইসবেতে তো খুব ইন্টারেস্ট, কিন্তু পড়াশোনার জায়গাতে তাকে শেখানোর মধ্যে খুব একটা আনা সম্ভব হচ্ছে না। এবার এই 5 থেকে 6 বছরের বাচ্চাটিকে হাতে যদি একটি গ্লাসও ধরতে দেওয়া হয়, বা একটা বাটি ধরে বলা হলো যে কিচেন থেকে ডাইনিং টেবিল অব্দি নিয়ে যাও, তার হাত থেকে সেই গ্লাস বা বাটিটা পড়ে যায়। বাড়ির লোক বকাঝকা দিচ্ছে, তাকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হলেও সেই ইনস্ট্রাকশনটা যথাযথভাবে ডিকোড করতে পারছে না, এবং সে রেসপন্সও করতে পারছে না। কেন এরম হচ্ছে? আর এক্ষেত্রে আমরা কি বলে থাকি? বাচ্চাটা সাদা ভোদা, ক্যাবলা, মাথা মোটা, এইভাবে তাকে আমরা কিছু নাম দিয়ে থাকি। যদি এই বাচ্চাটির পেরেন্টিং জায়গাটা আমাদের দেখতে হয়, তাহলে দেখতে হচ্ছে যে তার বাবা মা তার যখন গ্রস এবং মোটর স্কিল ডেভেলপ হওয়ার সময়, মোটামুটি 6 মাসের পর থেকে বাচ্চা একটু একটু করে হামাগুড়ি দিচ্ছে, একটু একটু করে গড়াচ্ছে, ডিগবাজি খাচ্ছে, এই করে করে তার গ্রস স্কিল ডেভেলপ হচ্ছে, ফাইন মোটর স্কিল ডেভেলপ হচ্ছে, হাতের গ্রিপ শক্ত হচ্ছে, কিছু একটা ধরছে। এবার 2-2.5 বছর বয়স থেকে লাইফকে এক্সপ্লোর করার সময়, যে সময়টা অটোনমি ক্রিয়েট হয়, আইদার অটোনমি হবে বা শেম অ্যান্ড গিল্ট ক্রিয়েট হবে। তো সেই সময় অটোনমি যখন ক্রিয়েট করার টাইম, সেই সময় বাবা মা তাকে কোনো কিছুর মধ্যে ইনভলভ করছে না। সে যদি একটু গ্লাসে করে জলও খেতে থাকে, তাকে তার মা সেটা খাইয়ে দিচ্ছে, কারণ সে নিজে খেতে গেলে তার জামা ভেজাচ্ছে। সে ভাত বা কোনো খাবার খেতে গেলে জামায় ফেলছে, মাটিতে ফেলছে। সেই কারণে তার মা বাবা কোনো কাজই তাকে করতে দিচ্ছে না, বা পরিবারের কেউই তাকে সেইটুকুও কাজ করতে দিচ্ছে না, তাকে সব কাজটা করে দেওয়া হচ্ছে। তাই তার এই স্কিলগুলো, এই মোটর স্কিলগুলো ডেভেলপ স্ট্রং ভাবে হচ্ছে না। খুব ছোট ছোট কিছুতে হয়তো তৈরি হচ্ছে, কিন্তু সবকটা কাজ, মেজরিটি কাজই তার বাবা মা করে দিচ্ছে। এহেন পরিস্থিতিতে যখন 5 বছরে পৌঁছলো, কে বলা হয় ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট। এই 5 বছরের পর্যায়ে সে যখন পৌঁছচ্ছে, তখন যখন তাকে বলা হচ্ছে যে তুই এবার গ্লাস ধরে জল খেতে শেখ, আর তো 2 দিন বাদে ক্লাস 1 হবে, দেখ পাশের বন্ধুটা কিভাবে খাচ্ছে। তার হাত থেকে যখন গ্লাস পড়ে যাচ্ছে, তাকে বলা হচ্ছে দেখ দেখ ওর হাত থেকে জিনিস পড়ে না, ওর হাত থেকে গ্লাস পড়ে যায় না, তোর হাতে একটা কিছু দিলে গ্লাস পড়ে যাচ্ছে, বাটি পড়ে যাচ্ছে, জিনিস পড়ে যাচ্ছে। ও কতটা স্ট্রং, তুই কতটা উইক, এইভাবে তাকে চিহ্নিত করা হচ্ছে। সেও বুঝছে যে হ্যাঁ, আমার হাত থেকে তো পড়ে যাচ্ছে, তাহলে কি আমি উইক? সে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, কারণ ওই সময় আমাদের বাবা মা, আমাদের পরিবারের গুরুজনরা যা কথা বলে আমরা সেটাকে বিশ্বাস করে নিই, 100% বিশ্বাস করে নিই। তো বিশ্বাস করে নেওয়া হচ্ছে যে আমি একটা উইক মানুষ, আমার দ্বারা সম্ভব নয় একটা গ্লাস ধরে সেটাকে হোল্ড করে রাখা। এবার সে এমন একটি পরিবেশে বড় হয়েছে, যে পরিবেশের মধ্যে অনেক মানুষ, একটা পরিবারের মধ্যে কাকা, জ্যাঠা, পিসি, অনেকগুলো ব্যক্তি রয়েছে। এবার সেইখানে প্রত্যেকটা ব্যক্তির মধ্যেও অভিন্নতা রয়েছে, এরম নয় যে এক ব্যক্তি যা বলছে আরেক ব্যক্তি মেনে নিচ্ছে কথা। সেখানে অভিন্নতা রয়েছে। সেখানে
প্রচন্ড বিভাজন রয়েছে। এবার তার মধ্যেই শিশুটি বড় হচ্ছে, প্রত্যেকের কাছ থেকে নানান রকম ইনস্ট্রাকশনস আসছে। কেউ ওকে বোকা বানাচ্ছে, কেউ ওকে ইমোশনালি স্ট্রং করার জন্য এরম করা উচিত, ওরম করা উচিত, এই কথাগুলো বলছে। কিন্তু সেই মানুষে মানুষে তো ভেদাভেদ রয়েছে। এবার এই শিশুটির কাছে ক্লিয়ার হচ্ছে না যে আমি কোন মানুষের কোন কথাটা নেব, কোনটা সঠিক কোনটা বেঠিক। তার কাছে এটা একটা কনফিউশনের জায়গা তৈরি হচ্ছে। এই কনফিউশনের জায়গা থেকে তাকে যখন কোনো ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, সেই ইনস্ট্রাকশন ব্রেনে গিয়ে তারপর ডিকোড হয়ে সেইটার রেসপন্স অব্দি পৌঁছতে একটা বড় সময় লেগে যাচ্ছে। এটা সাধারণ মানুষের ক্ষেত্রে যদি 10 থেকে 15 সেকেন্ড হয়, তাহলে এই বাচ্চাটির ক্ষেত্রে 15 থেকে 30 সেকেন্ডের উপর চলে যাচ্ছে। এবার সেক্ষেত্রে তাকে কিভাবে অ্যাড্রেস করা হচ্ছে, আরে তুই কি মাথা মোটা, তোকে যে আমি বলছি এটা তুই বুঝছিস না কেন, তুই করছিস না কেন? কারণ এতগুলো ইনস্ট্রাকশন আশেপাশ থেকে আসছে, আর সেই ইনস্ট্রাকশন গুলোর মধ্যেও এত বিভাজন, কারোর সাথে কারোর মিল খুঁজে পাচ্ছে না, সেটার মধ্যে লিঙ্ক করতে পারছে না। ওর কাছে কনফিউশন ডেভেলপ হয়ে যাচ্ছে এবং তার সাথে একটি নামও পেয়ে যাচ্ছে। প্রথমে কি পেলো, হাত থেকে জিনিস পড়ে যাচ্ছে, তাই ওকে বলা হচ্ছে যে হাদা ভোদা, তোর দ্বারা সম্ভব নয়, দেখ তোর পাশের বন্ধুটা কি সুন্দর লিখে ফেলতে পারছে, করে ফেলতে পারছে। ও যখন খাতাতেও কিছু লেখে, পেনের গ্রিপও স্ট্রং হয়নি তখনও, পেন বা পেন্সিলের। আবার আরেকদিকে ইনস্ট্রাকশনও ঠিক করে বুঝতে পারছে না। এবার ইনস্ট্রাকশন যদি প্রপার ওয়েতে ব্রেনের কাছে ফাংশন না করে, তাহলে যে কোনো কিছু শিক্ষাই ডিলেড হবে। তাকে যে যে পড়াশোনার জায়গাগুলো বোঝানোর মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তার ক্ষেত্রে অনেকটাই ফাংশনটা ডিলেড হচ্ছে, প্রসেসটা ডিলেড হচ্ছে। সেক্ষেত্রেও বলা হচ্ছে ও না একটু মাথা মোটা, ওর সবেতেই দেরি হয়, ও বোঝে না, একটু অবুঝ আছে, এই কথাগুলো। অথচ যে সাবজেক্টগুলো ওর ইন্টারেস্ট রয়েছে সেগুলোকে দেখা যাচ্ছে বাড়ির কোনো সদস্য পাত্তাই দিচ্ছে না। যে সাবজেক্টটা কিছু একটা পারছেও, একটা ড্রয়িং পারলো বা একটা কিছু বল নিয়ে কিছু করলো, সেটাও পারলো, সেটা যখন কাউকে দেখাতে আনছে, তারা ওটাকে নিয়ে গুরুত্বই দিচ্ছে না, পাত্তাই দিচ্ছে না। এবার ওর ক্ষেত্রে এটাও আর একটা কনফিউশনের জায়গা, আমি তো এটা পারলাম কিন্তু এটাতে যখন কেউ গুরুত্ব দিল না, তার মানে এটা বোধহয় পাড়ার মধ্যে ধরা হয় না, পাড়ার মধ্যে যেটা ধরা হয় সেটা তো আমি পারছি না, তাহলে আমি তো একটা মাথা মোটাই বাচ্চা। এভাবে সে এবার স্কুল জীবনে যাত্রা শুরু করলো। স্কুল জীবনে যাত্রার মধ্যে তার এতদিনে এই শব্দগুলো মাথার মধ্যে গেঁথে গেছে। স্কুলে গিয়েও কোনো কাজ সে ইনিশিয়েট নিতেই পারছে না, বরং সেখানে একটু ভীতু ভীতু, একটু চুপচাপ, টিচাররা কিছু বললেই একটুতে ভয় পেয়ে যাওয়া, এইরকম তার আইডেন্টিটি তৈরি হচ্ছে। এই আইডেন্টিটির মধ্যে টিচাররাও যদি কোনো কাজ করতে দেয়, সেই কাজটা যথাযথ হলো না, কারণ তার ভেতরে অলরেডি একটা চিত্রপট তৈরি হয়ে গেছে, সে পারে না, সে করে না, সে একটা ক্যাবলা, সে হাদাভোদা, বাড়ির পুরো পরিবেশ থেকে এই শব্দগুলোকে হাজারো বার সে শুনে নিয়েছে, তার আইডেন্টিটির মধ্যে এটা গেঁথে গেছে। এবার স্কুলেও কিছু একটা ভুল করে ফেললো, আবারও আরেকটা আইডেন্টিটি জুড়ে গেল, ও পারে না। এবার এখান থেকে আরেকটি যাত্রা শুরু হলো। এবার স্কুলের 8, 9, 10 এই পর্যায়ে সে এসে পৌঁছলো। সেখানে এসেও স্পেসিফিক কিছু সাবজেক্টে সে একটু উইক, ভালোই উইক। সেই স্পেসিফিক সাবজেক্টকে আমাদের সমাজে সো কল্ড ইন্টেলিজেন্ট সাবজেক্ট বলা হয়, সেটা হলো সায়েন্স বেসড সাবজেক্ট। এবার যখন সেখানে উইক, সেখান থেকেও সে শুনছে একটা মাথা মোটা, তোর মাথায় কি একটা অঙ্ক ঢোকে না? কতবার এই শব্দটা তার কাছে আসছে, সেই 4-5 বছর বয়স থেকে শুরু করে 13-14 বছর বয়স অব্দি এই শব্দটাকে সে ক্যারি করে নিয়ে চলছে। সে যে পারে না সেই জায়গাটাকে সে ক্যারি করে নিয়ে চলছে। এবার এই 13-14 বছর বয়সটা আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশনের ফেজ, যেখানে এসে সে তার আইডেন্টিটিটা কি সেটাই তার কাছে ক্লিয়ার নেই। আরো বড় হলো, প্রাপ্তবয়স্কের দিকে এগোলো, মানে তাকে এবার ইনিশিয়েট নিতে হবে, ডিসিশন মেকিং এর জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখানে সে আর সঠিক ডিসিশন যেন নিতে পারছে না। তার প্রতি পদক্ষেপে মনে হচ্ছে আমি এই কাজটা করব, যদি ভুল হয়ে যায়, ভুল হলেই তো ওই যে ট্যাগলাইন গুলো সে স্কুল লাইফ কলেজ লাইফ অব্দি বহন করে এসেছে, আবারও তার জীবনে ওই ট্যাগলাইন চলতে থাকবে। এখন তো সেলফ এস্টিমের জায়গাটা স্ট্রং হওয়ার কথা, সেটা না হয়ে সেটা উইক হয়ে রয়েছে। সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া এতটা আর ইজি হচ্ছে না একজন 35 থেকে 40 বছরের যুবক বা যুবতীর। সেক্ষেত্রে এবার কি করণীয়? অ্যাস্ট্রোলজারের কাছে ছুটে চলা, সেটাই একমাত্র হাল? সেটা যদি হাল হতো তাহলে তো আমাদের সমাজে এত বেকার যুবক যুবতী থাকতো না। সেটা যদি হাল হতো, আমাদের সমাজে কেউ গরিব থাকতো না, কেউ হতাশায় ভুগতো না, কিছু হতো না, খুব ইজিলি তো সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব হতো। তাহলে হচ্ছে না কেন? এই হচ্ছে না কেন পিছনে এই চাইল্ডহুডের জায়গাটা রয়েছে। আমাদের আইডেন্টিটি তৈরি হয় চাইল্ডহুড থেকেই, যে সময়টাকে আমরা ভাবি যে একটা ছোট বাচ্চাকে যা খুশি বলে দিলেই হলো, না, যা খুশি বলে দিলে হয় না, সে কিন্তু সেই আইডেন্টিটি নিয়ে চলতে শুরু করে। তাই মা বাবা পরিবারের সকল সদস্যদের খুব সতর্কভাবে শব্দ এবং কোন ধরনের অ্যাকশন নিচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজ কি ধরনের দেখাচ্ছে একটা বাচ্চার সামনে, খুব ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হলো কি করণীয়, কি করলে এই জায়গা থেকে বেরিয়ে আসা সম্ভব?
এই জায়গাতেই থেকে যাব, আর এই জায়গা থেকে বেরোনোর কোনো পথ নেই? না ভাগ্যের মধ্যেও বলেছে অমুক সময় অমুক দিনে অমুক তিথিতে কিছু পরিবর্তন আসতে পারে, সেই দিকে তাকিয়ে বসে থাকবো? সাইকোলজির দিক থেকে যদি পরিবর্তন পেতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে? আমাদের আনকনসিয়াস, সাবকনসিয়াস মাইন্ডে যে ইমোশনগুলো স্টোর হয়ে রয়েছে, আমাদের সেন্সারি মেমোরির মধ্যে যে চিত্রগুলো, যে শব্দগুলো স্টোর হয়ে রয়েছে, তাকে এখন রিপ্লেস করার প্রয়োজন আছে। কিভাবে রিপ্লেস হবে? রিপ্লেস এইভাবে করা, এই যে ছোটবেলা থেকে শুনে এসেছি পারে না, সেটাকে পাড়াতে নিয়ে যেতে হবে। কিভাবে পারবে? একদিনে তো সম্ভব নয়। না, একদিনে কোনোটাই সম্ভব নয়, ধীরে ধীরে সেটাকে নিয়ে যেতে হবে। আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যে নেগেটিভ ইমোশনগুলো তৈরি হয়ে রয়েছে, তাকে রিপ্লেস করতে হবে পজিটিভ, স্কিলফুল ইমোশন এবং অ্যাকশন বেসড প্ল্যান, এবং যে প্ল্যানটার প্রপার এক্সিকিউশন রয়েছে তার দ্বারা। যার মধ্যে এই ভয়টা রয়েছে আমার হাত থেকে গ্লাস পড়ে যেত, আমার হাত থেকে এটা পড়ে যেত, পেন ধরতে পারতাম না, এই ইমোশনগুলো ওই যে ছোটবেলা থেকে 35-40-এও কিন্তু রয়ে গেছে। সেখানে তাকে এইটা ডেভেলপ করতে হবে যে আজ আমার গ্রস এবং ফাইন মোটর স্কিল অনেক স্ট্রং। আমি গাড়ি চালাতে পারছি, আমি সাইকেল চালাতে পারছি, বা আমি গাড়ি সাইকেল চালালাম না, আমি জিনিসপত্র বহন করে নিয়ে চলতে পারি, আমার হাতে আমার ফোন আমি স্ট্রং ভাবে ধরে নিয়ে চলতে পারি, কখনো কখনো পড়ে যায় ঠিক আছে, কিন্তু মেজরিটি টাইমে আমি জিনিস ধরে নিয়ে চলতে পারি। আরেকটি কাজও করা যায়, বাড়িতে যখন বসে টিভি দেখছি বা খুব রিল্যাক্স ভাবে বসে আছি, তখন একটি পিং পং বল বা ডিউস বলের মতো কিছু নিয়ে বারবার মাটিতে ফেলা এবং তাকে ক্যাচ করা, বা দেওয়ালে ফেলা এবং তাকে ক্যাচ করা, এবং এই ক্যাচের মাধ্যমেও আমি আমার ফাইন এবং মোটর স্কিলকে, গ্রস মোটর স্কিলকে স্ট্রং করছি। মাসেল মেমোরির কাছেও আমার একটা ইনফরমেশন যাচ্ছে যে আমার মোটর স্কিল স্ট্রং হচ্ছে, ব্রেনের কাছেও ইনফরমেশন আসছে আমার মোটর স্কিল স্ট্রং হচ্ছে। এইভাবে আমি আমাকে বারবার প্র্যাকটিসের মাধ্যমে বোঝাচ্ছি যে আমার মধ্যেও ক্ষমতা রয়েছে। আমি যদি এই কাজটা করতে পারি, আমি আমার লাইফে ছোট ছোট ডিসিশন গুলো নিতে পারবো। 2 হচ্ছে ফিনান্সিয়াল ডিসিশন নেওয়া। ফিনান্সিয়াল ডিসিশন একটা ছোট পদক্ষেপে নিলে আর সেটা সাকসেস হলে একটা মনের ভেতর থেকে একটা স্ট্রেংথ আসে, একটা পাওয়ার আসে, এই তো পেরেছি। আর ছোট পদক্ষেপ কেন, যদি ভুল কোনো কারণবশত হয়েও যায়, সেটা একটি ছোট কাজের উপর দিয়ে যাচ্ছে, ছোট ফিনান্সিয়াল জায়গার উপর দিয়ে যাচ্ছে, ছোট কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ব্রুড না করে দেখলে আবার আমার ভুল হয়ে গেল এই রকম কথা না বলে, বরং সেই কাজটা কি কি পদক্ষেপ নিলে ঠিক হতো আর কোন কোন পদক্ষেপের জন্য ভুল হয়েছে সেটাকে আইডেন্টিফাই করা। ছোট ছোট ডিসিশন যখন নিতে শুরু করবো, আমার ব্রেন এবার কাজ করতে শুরু করবে, কারণ ডিসিশন একটা বড় টাইম পিরিয়ড অব্দি আমি নিইনি। আর নিতে গেলেও যদি ভুল হয়েছে, আমাকে খুব বাজেভাবে অ্যাড্রেস করা হয়েছে, তাই জন্য পরের পদক্ষেপটাও আর নেওয়ার জন্য আমি ভেতর থেকে মোটিভেট হইনি। অনেক সময় দেখা যায় ইন্টারভিউ দিতে গিয়ে যেই 2-3 বার ফেল হলো, আবার ওই লুপের মধ্যে এসে আটকে যাওয়া, গিল্ট লুপ, সেম লুপের মধ্যে আটকে যাওয়া, যে আমার পক্ষে সম্ভবই নয়, আবার কনফিউশন ডেভেলপ হয়ে যাওয়া, সামনে কি পাবো চাকরি, হবে চাকরি, কি হবে, এই কথাগুলোর মধ্যে আটকে যাওয়া। সেখানে করণীয় কি? নিজের স্কিলকে ডেভেলপ করার জন্য যে পার্টিকুলার অ্যাক্টিভিটিটা নিয়ে আমি আমার প্রফেশনাল ফিল্ডে এগোচ্ছি, সেই রিলেটেড প্রচুর বই পড়া, এমনকি বায়োগ্রাফিও পড়া। বায়োগ্রাফি পড়লে কি হয়, আমরা সেই সব মানুষরা কিভাবে তাদের জীবনের হার্ডেলস গুলোকে অতিক্রম করেছে সেগুলোকে জানতে পারি। তাদের লাইফেও নেগেটিভ ফেজ কেটেছে, সেই নেগেটিভ ফেজকে তারা কি কি পর্যায়েতে নিয়ে গিয়ে, কি কি ছোট পর্যায়ে নিয়ে গিয়ে একটা ফেজকে অতিক্রম করেছে, সেগুলোকে আমাদের জানা সম্ভব হয়। সেই কারণে বায়োগ্রাফি আমাদেরকে খুব হেল্প করে নিজের সেলফ ট্রাস্টকে ডেভেলপ করতে। আর সেই প্রপার ফিল্ড, যে প্রফেশনাল ফিল্ডে যেতে চাই, সেই রিলেটেড ভালো ভালো কিছু বই কেনা। না বই পড়লে আমার নলেজ গেন হবে না, নলেজ গেন না হলে আমার মেন্টাল স্ট্রেংথ, স্কিলস ডেভেলপ হবে না। এবার যদি স্কিলস, মেন্টাল স্ট্রেংথ ডেভেলপ না হয়, আমি তো আবার সেই সেলফ ডাউটের লুপে আটকে গেলাম। এবং লাস্ট পদক্ষেপ হচ্ছে নিজেকে এবং কাউকে এখন থেকে কোনোভাবে ফিল দি ওয়ার্ড ইউজ করা যাবে না। সেখানে কোনোভাবে বলা যাবে না যে আমি একটি আনওয়ার্দি পার্সন, আমার দ্বারা কিছু হয় না। নিজের সেলফ ওয়ার্থ নিয়ে দুশ্চিন্তাও করা যাবে না, বা নিজেকে ইডিয়েট, আমার ভাগ্যতেই এই রয়েছে, এই ধরনের কোনো নেগেটিভ ওয়ার্ড নিজের জন্য ইউজ করা যাবে না, আরেকজনের জন্যও নয়। এবং শব্দ ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবনে নিয়ে থাকে, যার জন্যই আমরা বলে থাকি মন্ত্র এত পাওয়ারফুল, কারণ শব্দের মাধ্যমে আমরা আমাদের আইডেন্টিটি এবং আমাদের পরিবেশকে তৈরি করি। যদি সেই ব্যক্তির কাছে বারবার এই আনওয়ার্দি থটস চলে আসে, ম্যাডাম চলে আসছে, কিছুতেই পারছি না, আমি অনেক বই পড়ে ফেলেছি, আমি এই স্কিলস গুলোকেও অ্যাপ্লাই করছি, কি করব? থটস এতদিনের প্র্যাকটিস ব্রেনের মধ্যে চলতো, সে তো হুট করে কিছু স্কিলস শেখার মাধ্যমে বেরিয়ে যাবে না, সে মাঝে মাঝেই ট্রিগার করবে, সে মাঝে মাঝেই সামনে এসে দাঁড়াবে। তখন কি করণীয়? আমার শরীরে যদি অ্যাসিডিটি হয়, তখন আমি কি করি? সেই মুহূর্তে জেলুসিল, প্যান্ডি বা
লেবুর জল এইরকম কিছু খেয়ে সেটাকে রিজলভ করার চেষ্টা করি। ওই মুহূর্তে বসে থাকি না যে 2 দিন দেখি, 4 দিন দেখি, 6 দিন দেখি, ওই ব্যথার মধ্যে, ওই কষ্টের মধ্যে দিয়ে আমি কাটাচ্ছি আর দেখতে থাকছি, এরকম হয় না। হয়তো 2-3 ঘন্টা দেখলাম, তারপর গিয়ে আমরা এই ধরনের কিছু মেডিসিন নিয়ে থাকি। তাহলে এইরকম থটও যখন মাথার মধ্যে আসছে যে আনওয়ার্দি হবে না, হয়তো ভয় করছে, সামনে কি করে এগোবো বুঝতে পারছি না, সেই সময় বারবার নিজেকে ওই রিপ্লেসমেন্টের জায়গায় নিয়ে যাওয়া, যে আমি কি কি শিখেছি, আমার মধ্যে কি কি গুণগুলো রয়েছে, আমার স্কিলগুলো কতগুলো রয়েছে এবং সেগুলোকে আমি আরো কিভাবে ডেভেলপ করতে পারবো, সেই জায়গাতে নিয়ে যাওয়া। এবং সেটা 10 থেকে 15 বার নিজের মাইন্ডের মধ্যে এবং মুখে শব্দ দিয়ে উচ্চারণের মাধ্যমে সেটা তৈরি করা। যদি না করতে পারি তাহলে কিন্তু আবার আমরা ওই গিল্ট লুপের মধ্যে আটকে যাব। তাই স্কিল বেসড কাজগুলোকে বারবার আইডেন্টিফিকেশনের মাধ্যমে আমি আমার নিজের আইডেন্টিটিকে স্ট্রং ভাবে গড়তে পারবো। সেখান থেকে কনফিউশনগুলোকে রিজলভ করতে পারবো। যে কোনো রকম হেজিটেশন, ফিয়ার, ডাউট সামনে অ্যাপিয়ার হলেও তাকে আমরা প্রপার ওয়েতে চ্যানেলাইজ করতে পারবো, যেখানে সেলফ ট্রাস্ট, অটোনমি এবং ইনিশিয়েট নেওয়ার পাওয়ার তৈরি হচ্ছে। হোপ, উইল পাওয়ার এবং পারপাসফুল লাইফ ক্রিয়েট করার জন্য স্ট্রেংথ আমরা ভেতর থেকে পাচ্ছি। এইভাবে এগিয়ে যাওয়া। এই বিষয়ে আরো বিশদে জানতে হলে, এরিক এরিকসন সম্পর্কে আরো বিশদে জানতে হলে তোমরা আমাদের লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস জয়েন করো। পেপার 1 এবং পেপার 2 এর পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে, ইংলিশ এবং বেঙ্গলিতে অ্যাভেলেবেল রয়েছে। নমস্কার।